আজকের আলোচনাটা আমার মনে হয় বেশ অন্যরকম একটা দারুণ বিষয় নিয়ে। হুম। জন আশারাফের লেখা ট্রেন ইয়োর ব্রেইন ফর মানি এই বইটা নিয়ে। এখানে বলা হচ্ছে আর্থিক সাফল্য নাকি অনেকাংশেই নির্ভর করে আমাদের ব্রেইনকে কিভাবে ট্রেন করছে তার ওপর। ঠিক। তো আমরা এই বইয়ের ভেতরের মূল আইডিয়াগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু প্রায়ই ভাবায়, তাই না? অবশ্যই। যে কেন কিছু মানুষ যেন বেশ সহজেই টাকা পয়সা বা সম্পদ তৈরি করে ফেলে, হ্যাঁ, হ্যাঁ। আর অন্য অনেকে হয়তো সারা জীবন ধরে চেষ্টা করেও সে আর্থিক সচ্ছলতায় ঠিক পৌঁছাতে পারে না। পারে না, ঠিক। তো বইটা বলছে এর কারণটা নাকি অন্য কোথাও নয়, আমাদের ব্রেনের ভেতরেই আছে, এর ওয়ারিং এর মধ্যে। একদম। একেবারে গোড়ার কথা যাকে বলে। তাহলে চলুন আজ এই বইটার একটু গভীরে ঢোকা যাক, চেষ্টা করি বোঝার কিভাবে আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিশ্বাস, অভ্যাস, এমনকি সুযোগকে দেখার অ্যাঙ্গেলটা পাল্টে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল গোলগুলোতে পৌঁছতে পারি। হ্যাঁ, শুরু করা যাক। শুরু করি একেবারে গোড়া থেকে, আমাদের মাইন্ডসেট বা মানসিকতা দিয়ে। সেটাই ভালো। বইটা শুরুই করছে টাকা নিয়ে আমাদের মনের গভীরে থাকা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির কথা বলে। অনেকের মনেই তো হয়তো ছোটবেলা থেকে গেঁথে গেছে যে টাকা পয়সা কি গাছে ফলে, টাকা উপার্জন ভীষণ কঠিন, বা ধরুন বেশি টাকা ভালো না। ঠিক, ঠিক। এই কথাগুলো খুব কমন। এই ধরনের নেগেটিভ বা লিমিটিং বিলিফ সীমাবদ্ধ ধারণাগুলো, এগুলো ভাঙাটা আসলে কতটা জরুরি আর কেনই বা? দেখুন, এটা অত্যন্ত জরুরি। আর কারণটা বেশ গভীর। লেখক খুব জোর দিয়ে বলছেন যে এই যে সীমাবদ্ধ বিশ্বাসগুলো, এগুলো শুধু মুখের কথা নয়। আচ্ছা। এগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, মানে অবচেতন মনে একদম গেঁড়ে বসে থাকে। আর অজান্তেই আমাদের আর্থিক ডিসিশন নেওয়া, ধরুন রিস্ক নেওয়ার ক্ষমতা, এমনকি কোনো সুযোগ সামনে এলে সেটাকে দেখতে পাওয়া, এই সব কিছুকে কন্ট্রোল করে। ও আচ্ছা। মানে ধরুন, কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে টাকা কামানো খুব কঠিন, তার ব্রেন কিন্তু স্বাভাবিকভাবেই কঠিন জিনিসগুলোর দিকেই বেশি ফোকাস করবে। তাই তো। সহজ সুযোগগুলো হয়তো সে দেখবেই না, বা দেখলেও এড়িয়ে যাবে। তাই ফার্স্ট স্টেপ এবং সবচেয়ে জরুরি স্টেপ হলো এই মেন্টাল ব্লক বা মানসিক বাধাগুলোকে আগে চেনা, আইডেন্টিফাই করা। হুম। তারপর সেগুলোকে রিপ্লেস করা এমন বিশ্বাস দিয়ে যা আমাদের লক্ষ্যের দিকে যেতে সাহায্য করবে। আচ্ছা। আর এখানেই বইটা একটা অসাধারণ কনসেপ্ট নিয়ে আসছে, মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, সহজ কথায় এর মানে হলো আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো ফিক্সড নয়। এটা বদলায়। বদলায়? হ্যাঁ, প্রতিনিয়ত বদলায়। আমরা যা রেগুলারলি ভাবি, যে বিষয়ে মনোযোগ দিই, যা শিখি, সেই অনুযায়ী মস্তিষ্কের ভেতরে যে নিউরাল কানেকশনগুলো আছে, মানে স্নায়ু সংযোগ, সেগুলোর মধ্যে সত্যিকারের পরিবর্তন আসে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তার এটা কোনো বানানো কথা নয়? একদমই না। এর অর্থ হলো আমরা ইচ্ছে করলে আমাদের ব্রেনকে রিপ্রোগ্রাম করতে পারি। পুরনো নেতিবাচক ধারণার জায়গায় নতুন পজিটিভ শক্তিশালী বিশ্বাস তৈরি করতে পারি। ইন্টারেস্টিং। তার কি এই যে আমরা কিছু পজিটিভ কথা বা যাকে অ্যাফার্মেশন বলে, সেগুলো ব্যবহার করে ব্রেনকে নতুন করে সাজাতে পারি? হ্যাঁ, অনেকটা তাই। যেমন রোজ হয়তো নিজেকে বলা আমি সম্পদ আকর্ষণ করছি, বা টাকা সহজেই আমার জীবনে আসছে। কিন্তু অনেকের মনে হতে পারে এটা কি একটু বেশি, সেলফ হেল্প ধরনের কথা। এটা কি সত্যি কাজ করে বৈজ্ঞানিকভাবে? খুব ভালো প্রশ্ন। এই সন্দেহটা আসা স্বাভাবিক। দেখুন, বইটা বলছে অ্যাফার্মেশনগুলো কিন্তু একা একা ম্যাজিকের মতো কাজ করে না। আচ্ছা। এর কার্যকারিতা দুটো জিনিসের উপর নির্ভর করে। এক, আপনি কতটা ফিলিংস বা ইমোশনের সাথে জুড়ছেন। ইমোশন। হ্যাঁ। আর দুই, কতটা নিয়মিত, মানে কনসিস্টেন্টলি এটা করছেন। যখন আমরা দৃঢ় বিশ্বাস আর ওই পজিটিভ অনুভূতি নিয়ে রেগুলারলি এই কথাগুলো বলি বা ভাবি, তখন সেগুলো ধীরে ধীরে আমাদের অবচেতন মনের পুরনো নেগেটিভ প্রোগ্রামিংকে বদলাতে শুরু করে। ওভাররাইট করে। ঠিক তাই, ওভাররাইট করে। এটাও আসলে নিউরোপ্লাস্টিসিটিরই একটা অ্যাপ্লিকেশন। বারবার একই চিন্তা করলে বা একই পথে হাঁটলে যেমন সেই রাস্তাটা পাকা হয়, এটাও সেরকম মস্তিষ্কের ওই পজিটিভ চিন্তার পথটা আরও শক্তিশালী হয়ে ওঠে। হুম। এর সাথে আরেকটা পাওয়ারফুল টুল হল ভিজুয়ালাইজেশন, মানে কল্পনা শক্তি। ভিজুয়ালাইজেশন। হ্যাঁ,
শুধু মুখে বলা নয়, নিজেকে সফল এবং আর্থিকভাবে সচ্ছল অবস্থায় একদম ডিটেলে কল্পনা করা। যেমন ধরুন, সেই অবস্থায় আপনি কেমন ফিল করছেন, কি করছেন, আপনার চারপাশটা কেমন দেখাচ্ছে, এই পুরো ছবিটা মনে মনে তৈরি করা। আচ্ছা এটা ব্রেইনকে একটা ক্লিয়ার ব্লুপ্রিন্ট বা নকশা দেয়। আচ্ছা আর তখন ব্রেইন কি করে? ব্রেইন তখন সেই কল্পনার বাস্তবতাকে সত্যি করার জন্য প্রয়োজনীয় রিসোর্স, আইডিয়া বা সুযোগগুলোকে ফিল্টার করে আপনার সামনে আনতে শুরু করে। বাহ এটা কিন্তু কোনো অবাস্তব ব্যাপার নয়। এটা আসলে নিজের মনোযোগকে কনসিয়াসলি লক্ষ্যের দিকে ফোকাস করার একটা টেকনিক। ব্রেইন তো সেটাই খোঁজে যেটার দিকে তাকে ডিরেক্ট করা হয়। বোঝা গেল। তাহলে এই যে মানসিক প্রস্তুতি, মানে বিশ্বাস বদলানো, ভিজুয়ালাইজেশন, এগুলোর পাশাপাশি নিশ্চয়ই কিছু কংক্রিট কাজের কথাও বলা হয়েছে। অবশ্যই। কারণ শুধু ভাবলেই তো হবে না, কিছু অ্যাকশনও তো নিতে হবে। যেমন ধরুন, লক্ষ্য ঠিক করা। একদম। মানসিক প্রস্তুতিটা হচ্ছে ফাউন্ডেশন বা ভিত, কিন্তু তার ওপর বিল্ডিংটা বানাতে গেলে একটা পরিষ্কার প্ল্যান দরকার। আর তার শুরুতেই আসে গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ। হুম বইটাতে জোর দেওয়া হয়েছে লক্ষ্যটা হতে হবে খুব স্পেসিফিক, মানে স্পষ্ট। আচ্ছা শুধু আমি ধনী হতে চাই, এটা ব্রেনের কাছে খুব ভেগ একটা স্টেটমেন্ট, কোনো পরিষ্কার ডিরেকশন পায় না। ঠিক। কিন্তু যদি লক্ষ্যটা হয় আমি আগামী 5 বছরে এক্স অ্যামাউন্টের টাকা জমিয়ে একটা নির্দিষ্ট ব্যবসায় ইনভেস্ট করতে চাই, তাহলে ব্রেন একটা ক্লিয়ার ডেস্টিনেশন পায়। বুঝতে পারছি। আর তখন সেই অনুযায়ী প্ল্যান করতে, স্টেপস নিতে উৎসাহ পায়। লেখক আরও বলছেন, লক্ষ্যগুলো লিখে ফেলাটাও জরুরি। এতে সেগুলো আরও রিয়েল মনে হয়। লিখে ফেলা, আচ্ছা। হ্যাঁ, এবং লক্ষ্যটা হতে হবে স্মার্ট, মানে স্পেসিফিক, মেজারেবল বা পরিমাপ্যযোগ্য, অ্যাচিভেবল বা অর্জনযোগ্য, রেলেভেন্ট বা প্রাসঙ্গিক, আর টাইম বাউন্ড বা সময় সীমাবদ্ধ। স্মার্ট গোলস। ঠিক। কিন্তু লক্ষ্য ঠিক করলেই তো কাজ শেষ না। আসল খেলাটা শুরু হয় ওই লক্ষ্যে পৌঁছনোর জন্য ছোট ছোট কিন্তু রেগুলার অভ্যাস তৈরি করার মাধ্যমে। অভ্যাস। হ্যাঁ, কনসিস্টেন্সি। বইটা এই ধারাবাহিকতার উপর খুব জোর দিয়েছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে কোনো একটা বড় লাফ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট স্টেপসগুলোই ডিফারেন্স তৈরি করে। যেমন কি ধরনের অভ্যাস? সেভিংসের জন্য প্রতি সপ্তাহে একবার নিজের বাজেটটা দেখা, কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে সেটা খুঁজে বের করে কমানো, অথবা ধরুন রোজ 15 মিনিট সময় বের করে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কিছু পড়া বা শেখা। ছোট ছোট কাজ। হ্যাঁ, এগুলো দেখতে হয়তো খুব ছোট লাগে, কিন্তু সময়ের সাথে সাথে এর কম্পাউন্ডিং এফেক্টটা এনর্ম, মানে বিশাল। এটা অনেকটা রোজ এক্সারসাইজ করার মতো। ঠিক। একদিন জিমে গেলে কিছু বোঝা যায় না, কিন্তু রোজ করলে শরীর বদলে যায়। ব্রেইনের ফাইন্যান্সিয়াল মাসেলগুলো সেভাবেই তৈরি হয়। বাহ, দারুণ উদাহরণ। কিন্তু এই পথে চলতে গেলে একটা মস্ত বড় বাধা তো আসে, ভয়। অবশ্যই। মনে হয়, যদি ফেলিওর হই, যদি টাকাটা লস হয়ে যায়, লোকে কি ভাববে, আমার দ্বারা কি হবে? এই ভয় বা সন্দেহগুলো, এগুলো ম্যানেজ করাও কি ব্রেন ট্রেনিংয়ের অংশ? 100 বার। ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, বিশেষ করে যখন টাকার ব্যাপার থাকে, কারণ এর সাথে আমাদের সেন্স অফ সিকিউরিটি, সামাজিক স্ট্যাটাস অনেক কিছু জড়িয়ে থাকে। বইটা কিন্তু ভয়কে অস্বীকার করতে বা ইগনোর করতে বলছে না, বরং ভয়টাকে অ্যাকনলেজ করতে বলছে, সেটাকে বুঝতে, এর কারণটা কি সেটা খুঁজে বের করতে, এবং তারপরেও অ্যাকশন নিতে বলছে। ভয়ের পরেও অ্যাকশন নেওয়া। হ্যাঁ, লেখক মনে করিয়ে দিচ্ছেন, ভয় আসলে অনেক সময়ই একটা সিগন্যাল যে আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে পা রাখতে চলেছি, আর আর্থিক সাফল্য পেতে গেলে তো ওই কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। তা তো বটে। এখানে ব্রেন ট্রেনিংয়ের ভূমিকাটা আসছে, ভয় সত্ত্বেও এগিয়ে যাওয়ার যে মেন্টাল টাফনেস, সেটা তৈরি করা। যেভাবে যখন আপনার ব্রেন পজিটিভ বিলিফ, ক্লিয়ার গোল আর সাকসেসের ভিজুয়ালাইজেশনের ট্রেন্ড থাকবে, তখন ভয় বা ছোটখাটো সেটব্যাক আপনাকে একেবারে থামিয়ে দিতে পারবে না। আচ্ছা। আপনি হয়তো একটু হোঁচট খাবেন, কিন্তু তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারবেন, ভুল থেকে শিখবেন, আবার চেষ্টা করবেন। ভয়কে ফেস করার একটা ভালো টেকনিক হতে পারে সবচেয়ে খারাপ কি হতে পারে, ওয়ার্স্ট কেস সিনারিও, সেটা ভেবে নেওয়া। হ্যাঁ, এটা শুনেছি। এবং তার জন্য মেন্টালি বা সম্ভব হলে প্র্যাকটিক্যালি তৈরি থাকা। এতে কিন্তু ভয়ের ইন্টেন্সিটি বা তীব্রতাটা অনেকটা কমে যায়। একটা প্রশিক্ষিত মস্তিষ্ক ভয়কে একটা ইনফরমেশন বা ডেটা পয়েন্ট হিসাবে দেখে, ড্রাইভিং সিটে বসতে দেয় না। বাহ, দারুণ ব্যাখ্যা। এই তো গেল ভেতরের জগৎ, মানে মন,
আর নিজের কাজ। আচ্ছা, পারিপার্শ্বিকতার প্রভাব নিয়েও কি কিছু বলা হয়েছে? মানে আমরা কাদের সাথে মিশছি, আমাদের নেটওয়ার্ক, এগুলো কতটা ম্যাটার করে? হ্যাঁ, অবশ্যই। পারিপার্শ্বিকতা বা এনভায়রনমেন্টের উপরও জোর দেয়া হয়েছে। তাই? বইটা বলছে আমরা যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই তাদের চিন্তাভাবনা, কথা বলার স্টাইল, ওয়ার্ক এথিক্স, এমনকি টাকা পয়সা নিয়ে তাদের যে বিশ্বাস সেগুলো ইনফেকশাস বা সংক্রামক। সংক্রামক। হ্যাঁ, আপনি যদি এমন মানুষদের সঙ্গেই বেশি থাকেন যারা সবসময় অভাব, লিমিটেশন বা হবে না, পারবো না এইসব নিয়ে কথা বলে, তাহলে আপনার নিজের মাইন্ডসেটও অজান্তেই সেদিকে ঝুঁকে পড়ার চান্স থাকে। এটা ঠিক। উল্টো দিকে আপনি যদি সাকসেসফুল, পজিটিভ, যারা নিজেদের গোল নিয়ে কাজ করছে তেমন মানুষদের কাছাকাছি থাকেন, তাহলে তাদের এনার্জি, তাদের আইডিয়া, কাজের স্পৃহা এগুলো আপনাকেও ইনফ্লুয়েন্স করবে। মানে পজিটিভ ইনফ্লুয়েন্স। একদম। সফল মানুষদের সাথে নেটওয়ার্কিং বা মেলামেশার সুবিধা শুধু কানেকশন তৈরি করা নয়, এটা আপনাকে তাদের মেন্টাল মডেল বুঝতে সাহায্য করে। তারা কিভাবে প্রবলেম সলভ করে, কিভাবে সুযোগগুলোকে দেখে, এইগুলো জানার সুযোগ হয়। হ্যাঁ, এটা সত্যি। আপনি হয়তো এমন কোনো আইডিয়া বা সম্ভাবনার কথা শুনলেন যা আগে কখনো ভাবেননি। তাদের অভিজ্ঞতা থেকে শেখাটা আপনার নিজের জার্নিটাকে অনেক সহজ করে দিতে পারে। ঠিক। এটা অনেকটা গাছের জন্য ভালো মাটি আর জলের মতো, যা আপনার ভেতরের সম্ভাবনার বীজটাকে বেড়ে উঠতে সাহায্য করে। তাই কাদের সাথে মিশছেন সেই বিষয়ে সচেতন হওয়াটাও ব্রেন ট্রেনিংয়েরই একটা অংশ। আর একেবারে শেষে আরেকটা বেশ ইন্টারেস্টিং আইডিয়ার কথা বলা হয়েছে, কৃতজ্ঞতা, মানে গ্র্যাটিটিউড। হ্যাঁ, গ্র্যাটিটিউড। যা কিছু আমাদের আছে তার জন্য কৃতজ্ঞ থাকা, এটা কিভাবে আর্থিক সাফল্যকে প্রভাবিত করতে পারে। প্রথমবার শুনলে মনে হয় এটার সাথে টাকার কি সম্পর্ক? ঠিক। আপাতদৃষ্টিতে হয়তো ডিরেক্ট কানেকশন বোঝা যায় না, কিন্তু লেখক বলছেন এর একটা গভীর সাইকোলজিক্যাল এবং বলতে পারেন এনার্জেটিক কানেকশন আছে। এনার্জেটিক। হ্যাঁ, যখন আমরা কনসিয়াসলি মানে সচেতনভাবে আমাদের জীবনে যা কিছু ভালো আছে তা যত ছোটই হোক, যেমন ধরুন ভালো স্বাস্থ্য, পরিবার, মাথার ওপর ছাদ, আজকের দিনের খাবারটুকু, এগুলোর জন্য যখন আমরা থ্যাঙ্কফুল হই বা কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমাদের ফোকাসটা কি নেই মানে অভাব বা ল্যাক থেকে সরে গিয়ে কি আছে মানে অ্যাবান্ডেন্স বা প্রাচুর্যের দিকে যায়। অভাব থেকে প্রাচুর্যের দিকে ফোকাস শিফট। এক্স্যাক্টলি। এই মানসিক অবস্থাটাকে বলা হয় অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা। যখন আপনি এই মাইন্ডসেটে থাকেন তখন আপনার ব্রেন আরও পজিটিভলি কাজ করে, স্ট্রেস লেভেল কমে, ক্রিয়েটিভিটি বাড়ে আর আপনি সুযোগগুলোকে আরও সহজে দেখতে পান। কারণ তখন অভাবের ফিল্টারটা থাকছে না। ঠিক, কারণ আপনি তখন অভাবের চশমা দিয়ে দুনিয়াটাকে দেখছেন না। বইয়ের ভাষায় এই পজিটিভ মানসিক অবস্থা বা ভাইব্রেশন আপনার জীবনে আরও ভালো জিনিস, সুযোগ এবং হ্যাঁ, অর্থ আকর্ষণ করতে সাহায্য করে। বাহ। এটা অনেকটা রেডিওর ফ্রিকোয়েন্সি মেলানোর মতো। আপনি যদি অ্যাবান্ডেন্সের ফ্রিকোয়েন্সিতে টিউন ইন করেন তাহলে সেই সংক্রান্ত জিনিসগুলোই আপনার অভিজ্ঞতায় আসার সম্ভাবনা বাড়ে। ইন্টারেস্টিং কনসেপ্ট। এটা অভাবের মানসিকতা বা স্ক্যারসিটি মাইন্ডসেটের ঠিক উল্টো, যা সুযোগকে বরং দূরে ঠেলে দেয়। তাই প্রতিদিন নিয়ম করে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করাটাকেও লেখক ফিন্যান্সিয়াল মাইন্ডসেট তৈরির একটা খুব পাওয়ারফুল টুল হিসেবে দেখছেন। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি, দেখা যাচ্ছে যে আর্থিক সাফল্য অর্জন করাটা কোনো আইসোলেটেড ঘটনা না, বা শুধু ভাগ্যের ব্যাপারও নয়। না, একদমই না। এটা একটা হোলিস্টিক প্রসেস, হ্যাঁ। যার শুরুটা হচ্ছে আমাদের একেবারে ভেতর থেকে, আমাদের ব্রেন, আমাদের বিশ্বাস, আমাদের মানসিকতা। একদম তাই। মূল পয়েন্টগুলো যদি আরেকবার আমরা দেখি, প্রথমত টাকা বা সম্পদ নিয়ে আমাদের মনের গভীরে যে পুরনো লিমিটিং বিলিফগুলো লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে কনসিয়াসলি চ্যালেঞ্জ করে পজিটিভ সাপোর্টিভ বিলিফ দিয়ে রিপ্লেস করা। ঠিক। দ্বিতীয়ত নিউরোপ্লাস্টিসিটির পাওয়ারটাকে ইউজ করা, রেগুলার অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ব্রেনকে সাকসেসের জন্য প্রোগ্রাম করা। তৃতীয়ত খুব ক্লিয়ার, স্পেসিফিক আর মেজারেবল ফাইন্যান্সিয়াল গোল সেট করা, যা ব্রেনকে একটা ডিরেকশন দেবে। আচ্ছা। চতুর্থত সেই লক্ষ্যের পথে প্রতিদিন ছোট ছোট কিন্তু পাওয়ারফুল হ্যাবিটস বা অভ্যাস তৈরি করা এবং কনসিস্টেন্টলি সেগুলো ফলো করা। অভ্যাস আর কনসিস্টেন্সি। হ্যাঁ। এর সাথে যোগ হচ্ছে ভয়কে জয় করার মেন্টাল স্ট্রেংথ তৈরি করা, ধৈর্য ধরে লেগে থাকা, কারণ রাস্তাটা তো সবসময় সহজ হবে না। ঠিক। পারিপার্শ্বিকতার গুরুত্ব বোঝা, মানে পজিটিভ আর সাকসেসফুল মানুষদের সাথে থাকা, তাদের থেকে শেখা। হ্যাঁ। আর সবশেষে
যা কিছু আছে তার জন্য রেগুলারলি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই অ্যাবান্ডেন্স মাইন্ডসেটটা কাল্টিভেট করা। একদম। পুরোটা মিলিয়েই যেন একটা কমপ্লিট সিস্টেম, যেখানে ভেতরের কাজ আর বাইরের কাজ হ্যান্ড ইন হ্যান্ড চলছে। ঠিক বলেছেন, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। জন অ্যাসারাফের ট্রেন ইয়োর ব্রেন ফর মানি বইয়ের আইডিয়াগুলো কিন্তু সত্যি আমাদের চিন্তাভাবনাকে একটা ধাক্কা দেয়। আমাদের ব্রেন যে শুধু নলেজ বা স্কিল শেখার জন্য নয়, বরং আমাদের ফাইন্যান্সিয়াল রিয়ালিটি তৈরি করার ক্ষেত্রেও এতটা ডিরেক্টলি ভূমিকা রাখতে পারে, এটা জানাটা বেশ এম্পাওয়ারিং একটা ব্যাপার। অবশ্যই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো অনেক সময় শুধু বাইরের স্ট্র্যাটেজি, টেকনিক, ইনভেস্টমেন্ট প্ল্যান এগুলোর পেছনে ছুটি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু নিজের ভেতরের যে অপারেটিং সিস্টেম, মানে আমাদের মাইন্ডসেট, সেটার ওপর কাজ করাটাও সমান বা হয়তো আরও বেশি জরুরি। কারণ দিন শেষে আমাদের মানসিকতাই তো আমাদের অ্যাকশনগুলোকে চালায়। রাইট। যদি ভেতরের প্রোগ্রামিংটাই ঠিক না থাকে, তাহলে বাইরের হাজারটা ভালো কৌশলও হয়তো লং টার্মে সাকসেস এনে দেবে না। মানসিকতাই হলো সেই ইনভিজিবল হাত, যা আমাদের ডিসিশনসগুলোকে গাইড করে। তাহলে এই গভীর আলোচনা থেকে শ্রোতাদের জন্য মূল বার্তাটা কি হতে পারে? আমার মনে হয় সম্ভবত এটাই, যে আমরা পরিস্থিতির দাস নই। একদম। আমাদের নিজেদের চিন্তাভাবনা এবং বিশ্বাসগুলোকে কন্ট্রোল করার, সেগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী বদলানোর ক্ষমতা আমাদের হাতেই আছে। আর এই ক্ষমতা ব্যবহার করেই আমরা আমাদের আর্থিক ভবিষ্যৎকে নতুন করে ডিজাইন করতে পারি। খুব সুন্দর বলেছেন। আর এই ভাবনা থেকেই আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। একটু ভেবে দেখুন তো, টাকা বা সম্পদ নিয়ে এমন কোনো একটা বিশেষ বিশ্বাস বা ধারণা কি আপনার মনের গভীরে কোথাও লুকিয়ে আছে, যেটা হয়তো আপনি সচেতনভাবে জানেনও না, কিন্তু যা আপনার আর্থিক পথে এগিয়ে চলাকে একটু হলেও স্লো করে দিচ্ছে বা আটকে রাখছে? একটা সেলফ রিফ্লেকশনের প্রশ্ন। হ্যাঁ, সেটা হতে পারে খুব সূক্ষ্ম কোনো ভয়, কোনো পুরনো কনসেপ্ট বা হয়তো ছোটবেলায় শোনা কোনো কথা যা মনে গেঁথে আছে। যদি এমন কিছু খুঁজে পান, তাহলে নিজেকেই প্রশ্ন করুন, আজ থেকেই সেই বিশ্বাসটাকে কিভাবে একটু একটু করে চ্যালেঞ্জ করা শুরু করতে পারেন। বাহ! শুধু এই প্রশ্নটা নিয়ে ভাবা, এটাই হয়তো পরিবর্তনের দিকে প্রথম ছোট্ট একটা স্টেপ হতে পারে।